বিছানার লাল টুকটুকে শাড়ি আর হালকা কিছু গহনা দেখে নিরুপমা খানিকটা অবাক হয়। ওরহান ডিউটি শেষে বাড়ি ফেরার সময় এসব নিয়ে এসেছে। নিরুপমা শাড়িটি হাতে নিয়ে দেখতে থাকে। ওরহান ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে নিরুপমাকে বলে, কাল তোমাকে তোমার শ্বশুর বাড়িতে নিয়ে যাব। বাবা তোমাকে নিয়ে যেতে বলেছেন। সুন্দর করে মার্জিতভাবে এই শাড়ি পরে তৈরি হয়ে থাকবে সকালে। আমার সকালে ক্যান্টনমেন্টে কিছু কাজ আছে, সেটা সেরে তোমাকে বাসায় নিয়ে যাব। ওরহানের এই কথা শুনে নিরুপমার মুখ খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে। নিরুপমা মনে মনে ভাবে শ্বশুরবাড়িতে গেলে হয়তো ওরহানের নিষ্ঠুরতা থেকে খানিকটা রেহাই পাবে সে। কিন্তু নিরুপমার অবুঝ মন কি আর বুঝতে পারে যে সেখানে আরও বড় অমানুষ তাকে শায়েস্তা করার জন্য বসে আছে। সকালবেলা নিরুপমা সুন্দর করে শাড়ি পরে তৈরি হয়ে নেয়। আজ সে ভীষণ খুশি, যা তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। ওরহান গাড়িতেই বসে রয়েছিল। লুকিং গ্লাসে নিরুপমাকে আসতে দেখে ওরহান নিরুপমার পানে তাকায়। ভীষণ মিষ্টি লাগছে নিরুপমাকে। একরাশ মুগ্ধতা ছেয়ে যায় ওরহানের মন। তবে নিরুপমা গাড়ির সামনে চলে আসলে ওরহান নিজের মুখশ্রীতে আবার সেই গাম্ভীর্যপূর্ণ ভাব এনে কর্কশ কণ্ঠে বলে, এত দেরি লাগে আসতে? তোমার জন্য কি আমি সারাদিন অপেক্ষা করব? এখন ওঠো গাড়িতে। মুহূর্তেই নিরুপমার হাস্যোজ্জ্বল মুখশ্রীতে আমাবস্যার অন্ধকার নেমে আসে। নিরুপমার চুপসে যাওয়া চেহারা দেখে ওরহানের ভেতরে ভেতরে ভীষণ খারাপ অনুভব হয়। কিন্তু ওরহান কিছুতেই নিরুপমাকে বুঝতে দিতে চায় না যে তাকে দেখে সে মুগ্ধ হয়েছিল। নিরুপমা গাড়ির দরজা খোলার চেষ্টা করে বারবার ব্যর্থ হয়ে ওরহানের দিকে কাচুমাচু করে তাকায়। আমাকে দিয়ে কাজ না করাতে পারলে তো তোমার শান্তি হয় না। একটা গাড়ির ডোর পর্যন্ত খুলতে পারো না, পারো শুধু তেজ দেখাতে। ওরহান এসব বলতে বলতে গাড়ির দরজা খুলে দেয়। নিরুপমা গাড়িতে উঠে বসে। হঠাৎ ওরহানকে নিজের সামনে এগিয়ে আসতে দেখে নিরুপমা চেঁচিয়ে ওঠে, কি করছেন? আমি সিট বেল্ট লাগাচ্ছি। ড্যামিট, তোমাকে সিট বেল্ট বাঁধতে বললে তো সেটাও পারবে না। ওরহান নিরুপমার সিট বেল্ট লাগিয়ে দিয়ে গাড়ি চালাতে শুরু করে। বাসায় বসে নিজের ছেলে আর পুত্রবধূর অপেক্ষা করছে অবন্তিকা। নিরুপমার ছবি দেখে ভীষণ পছন্দ হয়েছে অবন্তিকার। তবে মনে মনে তার ভীষণ দুশ্চিন্তাও হচ্ছে, মেয়েটা মানিয়ে নিতে পারবে তো? কলিং বেলের শব্দে ধ্যান ভাঙে অবন্তিকার। মেয়েরা এসে দরজা খুলে দেয়। অবন্তিকা এগিয়ে যায় দরজার দিকে। ওরহান আর নিরুপমা একসাথে দাঁড়িয়ে আছে। মাশাআল্লাহ, কত মিষ্টি দেখতে একটা পুতুল নিয়ে এসেছিস ওরহান। অবন্তিকা নিরুপমার থুতনিতে হাত রেখে বলেন। ওরহান অবন্তিকার কথায় তেমন পাত্তা না দিয়েই ঘরের ভেতরে ঢুকে যায়। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলে, আমি ফ্রেশ হতে যাচ্ছি। মা পারলে তোমার পুত্রবধূকে কিছু ম্যানার্স শিখিয়ে দিও। নিরুপমা অবাক হয়ে যায়। নিজের মায়ের সাথে ভালোভাবে কথাও বলল না ওরহান। যার আচরণ নিজের মায়ের সাথেই এত রুষ্ট, সে নিজের বিবাহিত স্ত্রীর সাথে বা কি ভালো আচরণ করবে? অবন্তিকা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য নিরুপমাকে নিয়ে সোফায় বসান। মা, একটু বসো তো, তোমায় একটু দেখি। ওরহানের কথায় মন খারাপ করো না কেমন? ছেলেটা এমনই। নিরুপমাকে নিজের হাতের বালা খুলে পরিয়ে দেন অবন্তিকা। কিছুক্ষণ পরে কালো রঙের একটি জিপ গাড়ি প্রবেশ করে আহসান বাড়িতে। অবন্তিকা জানালা দিয়ে তাকিয়ে দেখেন আফসার আহসান বাড়িতে প্রবেশ করছেন। অবন্তিকা তড়িঘড়ি করে নিরুপমার মাথায় কাপড় দিয়ে সদর দরজার দিকে এগিয়ে যান। নিরুপমা, ইনি হচ্ছেন তোমার শ্বশুর মশাই, এসো সালাম করো। নিরুপমা এসে সালাম করলেও আফসার কোনো প্রতিক্রিয়া না করে উল্টো বলতে থাকেন, শোনো মেয়ে, আমার ছেলে এক প্রকার আমার অমতেই এই বিয়েটা করেছে। যদিও তোমার মতো অজপাড়া গায়ের মেয়ের এই বাড়ির বউ হবার কোনো যোগ্যতা নেই, তবু আমি তোমাকে এই বাড়িতে আসার অনুমতি দিয়েছি। এই বাড়ির কিছু নিয়ম কানুন রয়েছে যা অবন্তিকা তোমাকে শিখিয়ে দেবে। মেয়ে মানুষ মেয়ে মানুষের মতোই থাকবে, যে সীমা অতিক্রম করার চেষ্টা করবে না, আর কোনো রকম খাপছাড়া আচরণ করবে না। এই বলে আফসার আহসান সেখান থেকে সরাসরি নিজের রুমে চলে যান। নিরুপমার ঠায় দাঁড়িয়ে থাকে। এ কোন অজানা নরকে সে এসে পড়ল।
মনের মধ্যে যে আশার আলো জ্বলে উঠেছিল সেটাও নিভে যায়। অবন্তিকা নিরুপমাকে সামলে নিয়ে বলে ওঠে, ওনার কথায় কিছু মনে করো না মা, তুমি যাও ফ্রেশ হয়ে নাও। নিরুপমা আনমনে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। মনে তার হাজারো প্রশ্ন দানা বাঁধতে শুরু করে। নিরুপমা ওরহানের রুমের সামনে এসে ঠায় দাঁড়িয়ে থাকে। ওরহান রুমের মধ্যেই বসে নিরুপমার আসার অপেক্ষা করছিল। নিরুপমাকে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে ওরহান তাড়া দিতে থাকে। কি হলো নীরু, তোমাকে কি আলাদা করে ভেতরে আসার জন্য দাওয়াত দিতে হবে? নিরুপমা রুমের ভিতরে প্রবেশ করতেই এমন কিছু বলে যা শোনার জন্য ওরহান মোটেও প্রস্তুত ছিল না। আমি আপনার সাথে সংসার করতে পারবো না, আমি তালাক চাই। আমাকে প্লিজ এই নরক থেকে মুক্তি দিন। নিরুপমার উক্ত কথা শুনে ওরহান হতবাক হয়ে যায়। অজান্তেই মনের ভেতর অদ্ভুত এক অস্থিরতা কাজ করে, যা প্রচণ্ড রাগে রূপ নেয়। তার স্ত্রী তাকে তালাক দিতে চায় এটা ভেবেই ওরহানের ইগোতে গিয়ে লাগে। রাগে তার কান গরম হয়ে যায়। হাত মুষ্টিবদ্ধ করে রাগ নিয়ন্ত্রণের বৃথা চেষ্টা করে ওরহান। শ্বশুর বাড়িতে প্রবেশ করলে 1 মিনিটও হলো না, আর এখন এসব অপ্রাসঙ্গিক কথাবার্তা বলছো। কোথায় যাবে এখন তুমি তালাক নিয়ে? যেদিকে 2 চোখ যায় চলে যাব, তবু এত অপমানের মধ্যে আমি থাকতে চাই না। তাহলে বাসরাতে যাওনি কেন? এখন তোমাকে আমার সাথেই থাকতে হবে নীরু। তোমাকে এখন আমার চাই। আপনার তো নিজের চাহিদা মেটানোর জন্য শুধু একটা শরীরের প্রয়োজন। আমি চলে গেলেই বা আপনার মতো বড় লোকেদের ক্ষতি কি? নিরুপমার এহেন কটু বাক্য শুনে রাগে ওরহানের মাথা আউট হয়ে যায়। নিরুপমার গাল চেপে ধরে ওরহান দাঁতে দাঁত চেপে বলে ওঠে, খুবই বেয়াদ্দব মেয়ে তুমি নীরু। এখানে এসে দেখছি তোমার তেজ আরও বেড়ে গেছে। আমার থেকে তালাক নিয়ে তুমি কি করবে? অন্য কারোর সাথে সংসার করবে? তোমার সাহস কি করে হয় আমাকে এসব কথা বলার? তোমাকে আমার সাথেই থাকতে হবে, আর আমার এই নিষ্ঠুরতাই সহ্য করতে হবে। আমি ডিসাইড করব আমি কার সাথে থাকবো আর থাকবো না। ওরহান নিরুপমার গাল জোরে চেপে ধরায় নিরুপমার ফর্সা গাল লাল বর্ণ ধারণ করে, যা দেখে ওরহানের নিরুপমার প্রতি মায়া হয়। ওরহান নিরুপমাকে ছেড়ে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। নিরুপমা ধপ করে বিছানায় বসে পড়ে অঝোর ধারায় কান্না করতে থাকে। অবন্তিকা আহসান ওরহানকে রাগে বেরিয়ে যেতে দেখে ঠিকই তাদের ঝগড়ার বিষয়টি আঁচ করতে পারেন। অবন্তিকা দৌড়ে নিরুপমার কাছে এগিয়ে যান। নিরুপমাকে বুকে জড়িয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন। আজ থেকে অনেক বছর আগে আমিও ঠিক তোমার জায়গায় ছিলাম নিরুপমা, এরকমই অসহায়। মেয়েরা চাইলে সব ছেড়ে চলে যেতে পারে না, কেন জানো? এই সমাজের জন্যই। আমি ভাবতেও পারিনি অরহানটাও একদিন তার বাবার মতোই হয়ে যাবে। কিন্তু বিশ্বাস করো, আমার অরহান আগে এমন ছিল না। ছোটবেলায় ওর মনও ভীষণ নরম ছিল, কিন্তু অরহানের বাবা তার সাথেও প্রচুর স্ট্রিক্ট ছিলেন। আমি বাধা দিতে নিলে ছেলের সামনেই আমাকে মারধর শুরু করে দিতেন। অরহানকে তিনিই বুঝিয়েছেন এটা হচ্ছে পুরুষত্ব। ছোট থাকতে অরহান কান্নাকাটি করতে নিলেও তার বাবা তাকে কাঁদতে দিতেন না। এক উগ্র পুরুষতান্ত্রিক মনোভাব রয়েছে তোমার শ্বশুরের, ছেলেকেও সেটাই শিখিয়েছেন। আমার ধারের সামনেও ছেলেকে বেশি ঘেঁষতে দিতেন না। ধীরে ধীরে অরহানটা কেমন রুড হয়ে গেছে। অরহানকে তার বাবা সবসময় আর্মি অফিসার বানাতে চেয়েছিলেন, কিন্তু আমার অরহানের তো সঙ্গীতের দিকে ঝোঁক ছিল। তার বাবার জন্য অরহান সেই শখটাও ছেড়ে দিল। এমন নয় যে অরহান তার মায়ের প্রতি কোনো টান নেই, অরহানের আমার দিকেও টান রয়েছে, কিন্তু অরহান সেটা প্রকাশ করতে পারে না। তবে তুমি জানো, ওনার বন্ধুর মেয়ে লামিয়ার সাথে তার বাবা যখন অরহানের বিয়ে ঠিক করলেন, তখন জীবনে প্রথমবার অরহান তার বাবার অবাধ্য হয়েছিল। তোমাকে পছন্দ করে বলেই তো অরহান তোমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছে। নিরুপমা এবার কান্নাজড়িত কণ্ঠে বলে ওঠে, না মামুনি, আপনার ছেলে পছন্দ করে আমাকে বিয়ে করে আনেনি। সে আমাকে বিয়ে করেছে আমার অসহায়ত্ব দেখে। ভেবেছে আমার সাথে যেমন খুশি তেমন আচরণ করবে। আপনি এত অত্যাচার সহ্য করে সংসার করেছেন ঠিকই, কিন্তু আমি পারবো না। আমি গরিব বলে কি মানুষ না নাকি? অবন্তিকা নিরুপমার মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করার চেষ্টা করতে থাকে। নিরুপমা, মা একটু শান্ত হয়ে বসো। অরহান তোমাকে বলল আর তুমি বিশ্বাস করে নিলে? নিজের ছেলেকে একটু হলেও তো আমি চিনি। ও এইসব বলছে নিজের ইগো স্যাটিসফাইড করার জন্য। আপনার ছেলে যদি আমাকে এখানে
থাকতে বাধ্য করে, তবে আমিও তার কোনো কথা শুনবো না মামনি। ঠিক আছে মা, তুমি একটু শান্ত হওয়ার চেষ্টা করো। এখন আপাতত কিছু খেয়ে নাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। সৈনিকদের ট্রেনিং চলছে। ওরহান শীতল দৃষ্টিতে সেখানেই তাকিয়ে রয়েছে। ক্যাপ্টেন আরফিন সৈনিকদের দিক নির্দেশনা দিচ্ছে আর চোখে ওরহানকে মাঝে মাঝে দেখছে। এ যেন ঝড় আসার আগের পরিবেশ, নিস্তব্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। আরফিন ভেতরে ভেতরে আতঙ্কে আছে। এই অরহান স্যার চোখ মুখ শক্ত করে রেখেছেন কেন? আজ তো সৈনিকদের 12টা বাজিয়ে ছাড়বেন মনে হচ্ছে। কিছুক্ষণ পর হলেও তাই ওরহান হুঙ্কার দিয়ে উঠল। তোমাদের ট্রেনিংয়ের যা নমুনা দেখছি, পরবর্তী মিশনে তোমরা আমার নাম ডোবাবে, আহম্মকরা। ওরহান প্রায় অনেকক্ষণ সৈনিকদের ঝাড়ি দিয়ে নিজের মনের ঝাল মেটালো। তুমি খাবার নিয়ে কোথায় যাচ্ছ? নিরুপমার জন্য নিয়ে যাচ্ছি। মেয়েটা হয়তো না খেয়েই আছে। বাহ রে বাহ, ওই মেয়ে বাড়িতে আসলো একদিনও হলো না, এখন থেকেই অন্যদের দিয়ে কাজ করানো শুরু করেছে। কোথায় সে? না না, ও আমাকে কিছুই বলেনি। আপনি শুধু শুধু। চুপ, একদম চুপ। কোথায় সেই মেয়ে? ডাকো ওকে। আফসার আহসানের চিল্লাচিল্লি শুনে নিরুপমা নিচে নেমে আসে। আফসার নিরুপমার দিকে এগিয়ে এসে যেই না নিরুপমাকে চর মারতে যাবে, অয়ন্তিকা নিরুপমার সামনে গিয়ে দাঁড়ায়, যার কারণে চরটা নিরুপমার গায়ে না লেগে অবন্তিকার গায়ে লাগে। আকস্মিক এই ঘটনায় নিরুপমা হতবাক হয়ে যায়। আফসার আহসান আরও কয়েকটা কটু বাক্য বলে চলে যায়। পুরোটা সময় অবন্তিকা নিরুপমাকে জড়িয়ে ধরে রেখেছিল যাতে তার গায়ে আঁচ না লাগে। নিরুমা, তুমি ঘরে যাও। তোমাকে এই বাড়িতে থেকে অত্যাচার সহ্য করতে হবে না। আমি অরহানের বাবা বের হয়ে যাওয়ার পর তোমাকে এই বাড়ি থেকে বের হতে সাহায্য করব। নিরুপমা কাঁপা কাঁপা পায়ে রুমের দিকে এগিয়ে যায়। মনের মধ্যে প্রচণ্ড ক্ষোভ জন্ম নেয় তার। আজ নিরুপমা ভয়ে কাঁপছে না, রাগে কাঁপছে। আফসার আহসান চলে যাওয়ার পর অবন্তিকা নিরুপমার কাছে এগিয়ে আসেন। তাকে কিছু টাকা আর তার কিছু গয়না ধরিয়ে দিয়ে বলেন, মামুনি, তুমি এগুলো রাখো। এর চেয়ে বেশি আমি তোমাকে আর সাহায্য করতে পারবো না। আফসার বের হয়ে গেছে আর অরহানও এখন বাসায় নেই। তুমি এখন চলে যেতে পারবে। নিরুপমা এবার অদ্ভুত শান্ত কণ্ঠে শুধায়, না মামনি, আমি আর এখন নিজের সমস্যা থেকে পালানোর চেষ্টা করব না। ধরলাম আমি চলেও গেলাম, তারপর আরেকটা অসহায় মেয়েকে ধরে এনে একইভাবে কষ্ট দেওয়া হবে। এই অত্যাচারের অবসান হওয়াটা জরুরি মামনি। আমি কোথাও যাব না। নিরুপমা, সব কিছু এত সহজ না মা। আমি এত বছর ও সংসারের জন্য সব করে ওনার মন পাইনি। তুমি প্রতিবাদ করলে অরহানের বাবা তোমাকেই মেরে ফেলবেন। নিরুপমা ফ্রিজ থেকে বরফ এনে অবন্তিকার গালে লাগাতে থাকে। চিন্তা করো না মামনি, আমি আর মুখে কিছুই বলবো না, তবে কিছু একটা তো আমি করবই। নিরুপমা অবন্তিকাকে সামলে রেখে রুম থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে চলে যায়। তারপর রান্না করা শুরু করে। নিরুপমার এই কাণ্ড দেখে অবন্তিকা অবাক হয়ে যায়। নিরুপমা রহস্যময় হাসি দিয়ে অবন্তিকাকে বলে, মামনি তুমি যাও, রেস্ট নাও। নিরুপমা সুন্দর করে রান্না করে টেবিলে খাবার সাজাতে থাকে। তারপর নিজের রুমে গিয়ে লাগেজ থেকে সুন্দর একটি নীল রঙের শাড়ি বের করে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। শাড়িটি নিজের গায়ে জড়িয়ে নিরুপমা নিজেই বলে ওঠে, আমি এবার কাটা দিয়ে কাটা তুলবো। অন্যদিকে ওরহান ড্রাইভ করে বাসায় আসে। নিরুপমার আচরণে ওরহান শুধু যে রাগ তা নয়, অবাকও বটে। সে নিরুপমাকে অনেকটাই নরম ভেবেছিল, কিন্তু নিরু তো কথায় কথায় তার সাথে বেয়াদবি করে। আচ্ছা, তার মাকেও তো তার বাবা কত অত্যাচার করত, কই তার মা তো কোনো দিন পাল্টা জবাব দেওয়ার সাহস করেনি। ছোটবেলায় তার রাগ লাগলেও ধীরে ধীরে তার মনে হয়েছে এটাই স্বাভাবিক। ওরহান বাসায় পৌঁছে যায়। কলিং বেল বাজাতে বাজাতে ভাবতে থাকে, এখন না জানি কি বেয়াদবি করে বসে, করলেও কি আমিও ছেড়ে দেব না। নিরুপমা দরজা খুলে ওরহানের দিকে তাকে মিষ্টি হাসি দেয়। ওরহান হঠাৎ করে নিরুপমাকে এই রূপে দেখে বড়সড় একটা ধাক্কা খায়। ওরহান নিরুপমার দিকে অবাক নয়নে চেয়ে থাকে। হুট করে তার তেজি রমণী এরকম নমনীয় আচরণ করছে কেন? ওরহান ভ্রু কুঁচকে নিরুপমার দিকে তাকিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে। টেবিলে হরেক রকমের খাবার সাজানো দেখে ওরহান নিরুপমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, এগুলো কে বানিয়েছে? নিরুপমা আবার মিষ্টি হাসি দিয়ে বলে, কেন আমি বানিয়েছি? ওরহান অবাক হয়ে বলে ওঠে, তুমি? অবাক হচ্ছেন কেন? স্বামী সেবা করা তো আমার কর্তব্য। ওরহান ধমক দিয়ে বলে, এই মেয়ে কি শুরু করেছো? আমাকে কি বোকা মনে হয়?
ওমা, আপনার মতো এত বড় অফিসারকে আমি বোকা ভাবতে যাব কেন? আপনি ফ্রেশ হয়ে আসুন তাড়াতাড়ি, না হলে খাবার ঠান্ডা হয়ে যাবে। নিরুপমার মিষ্টি মিষ্টি কথা শুনে ওরহানের রাগে গা জ্বলে যায়। সে কিছু না বলে রাগে কটমট করতে করতে ফ্রেশ হতে চলে যায়। মনে মনে ভাবে, এত ন্যাকামি করছে কেন হঠাৎ করে? ওরহান ফ্রেশ হয়ে নিচে এসে খাবার টেবিলে বসে। নিরুপমা ওরহানকে খাবার বেড়ে দিচ্ছে। ওরহান যেন অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছে যাচ্ছে। যেই মেয়ে সকালে তার কাছে তালাক চেয়ে কান্নাকাটি করেছে, এখন সে তাকেই রান্নাবান্না করে বেড়ে খাওয়াচ্ছে। নিরুপমা খাবার বেড়ে দিয়ে ওরহানের দিকে তাকিয়ে বলে, কি হলো, বসে আছেন যে? খাওয়া শুরু করুন। ওরহান এবার খাবারের দিকে তাকিয়ে আবার নিরুপমার দিকে তাকায়। মনে মনে ভাবে, খাবারে কিছু মিলিয়ে দিল নাকি? কি হলো, খাওয়া শুরু করুন না। নিরুপমার ন্যাকা কণ্ঠে আবার ঘ্যান ঘ্যান করে ওঠে। ওরহান নিরুপমার এই ন্যাকামি সহ্য করতে না পেরে খাওয়া শুরু করে। ওরহান খাবার মুখে দিতেই আরও একবার বিস্মিত হয়। খাবার অনেক সুস্বাদু হয়েছে। মনে মনে নিরুপমার প্রশংসা করলেও ওরহান মুখে কিছু বলে না। খাওয়া দাওয়া শেষ করে গম্ভীর মুখ করে উঠে যায়। কিন্তু ওরহান এখন পড়েছে আরেক বিপদে। যেখানে যাচ্ছে নিরুপমা তার পিছে পিছে যাচ্ছে। শেষে বিরক্ত হয়ে ওরহান ধমকে বলে ওঠে, কি শুরু করেছো? আমার পিছা কেন করছো? তো কি করব? যা ইচ্ছা তা করো, কিন্তু আমাকে জ্বালানো বন্ধ করো। আমি আবার আপনাকে কই জ্বালালাম? ওরহান এবার রেগে নিরুপমার বাহু চেপে ধরে। এমন কেন করছো তুমি? হ্যাঁ, হঠাৎ তোমার এত স্বামী প্রেম জাগ্রত হয়ে গেল কেন? ইচ্ছে করে আমাকে খেপাচ্ছ কেন নীরু? ভালো হবে না কিন্তু। আমি স্বামী সেবা করলেও দোষ, না করলেও দোষ। তাহলে আপনিই বলুন আমি কি করব? ওরহান রেগে নিরুপমাকে নিজের থেকে সরিয়ে চলে যেতে নিলে নিরুপমা ওরহানের গালে আলতো করে স্পর্শ করে ওরহানের মুখ নিজের দিকে ঘুরায়। তারপর মধুর কণ্ঠে শুধায়, আমি কত সুন্দর করে আপনার জন্য সেজেছি, দেখবেন না? ওরহান এবার নিরুপমার দিকে ভালো করে তাকায়। এতক্ষণ নিরুপমার নেকামির জন্য তাকে ভালো করে পর্যবেক্ষণ করতে পারেনি ওরহান। নিরুপমাকে সত্যি অপূর্ব লাগছে, যেন নীল শাড়িতে কোনো নীল পরী দাঁড়িয়ে আছে। ওরহানের সমস্ত রাগ বিরক্তি মুহূর্তেই উধাও হয়ে যায়। মোহগ্রস্ত হয়ে নিরুপমার কোমর জড়িয়ে নিজের দিকে এনে ওরহান জিজ্ঞেস করে, সকালে আমার কাছ থেকে মুক্তি চেয়ে এখন আবার আমার কাছে ধরা দিচ্ছ কেন? আপনি চলে যাওয়ার পর আমি অনেক ভেবেছি, অনেক। তারপর আমার মনে হয়েছে যেহেতু আপনি এখন আমায় যেতে দেবেন না, তাহলে নিজের ভাগ্যকে মেনে নেয়াই এখন আমার জন্য উত্তম। নিরুপমার জবাবে ওরহান সন্তুষ্ট হয়। ওরহান নিরুপমাকে কোলে তুলে বিছানায় শুয়ে দেয়। কিন্তু নিরুপমা বিছানা থেকে উঠে ওরহানকে জড়িয়ে তাকে বিছানায় হেলান দিয়ে বসিয়ে দেয়। তারপর নিজে ওরহানের সাথে লেপ্টে যায়। বিড়ালের মতো ওরহানের গালে গাল ঘষতে থাকে। নিরুপমার এরকম কাণ্ডে ওরহানের পাগল প্রায় অবস্থা। ওরহান নিরুপমার ঘাড়ে গলায় চুমু খেতে থাকে। ওরহান পুনরায় নিরুপমাকে নিজের নিচে ফেলে নেশাগ্রস্তভাবে চেয়ে থাকে নিরুপমার পানে। নিরুপমার মুখের সামনে আসা চুলগুলো কানের পেছনে গুজে দিতে থাকে। নিরুপমা দু হাত দিয়ে ওরহানের কাঁধ জড়িয়ে মৃদু স্বরে জিজ্ঞেস করে, আপনার স্ত্রীর গায়ে কেউ হাত তোলার চেষ্টা করলে আপনি কি করবেন? আমি তার হাত ভেঙে গুড়িয়ে দিব। আজকে আপনার বাবা আমার গায়ে হাত তুলতে নিয়েছিলেন। নিরুপমার এই কথা শুনে ওরহান নিরুপমাকে ছেড়ে দিয়ে উঠে বসে কেমন যেন ভাবনায় মগ্ন হয়ে যায়। নিরুপমা উঠে বসে ওরহানের বাহুতে মাথা রেখে বলে, মামনি সামনে এসে পড়ায় চরটা ওনার গালে রাখে। ওরহান নিরুপমার দিকে তাকিয়ে বলে, নিশ্চয়ই তুমি বাবার সাথে কোনো বেয়াদবি করেছো। নিরুপমা করুণ কণ্ঠে বলে, বিশ্বাস করুন আমি কোনো বেয়াদবি করিনি। মামনি আমার জন্য খাবার আনতে গিয়েছিলেন বলে বাবা রেগে গিয়েছিলেন। ওরহান নিরুপমার কথা না চাইতেও বিশ্বাস করে, কারণ তার বাবার আচরণ সম্পর্কে তার জানা আছে। ছোট থাকতে তার বাবা ছোট ছোট বিষয় নিয়ে তার মাকে মারধর করতেন, ইনফ্যাক্ট এখনো করেন। ওরহান নিরুপমার দিকে প্রতিক্রিয়াহীনভাবে তাকিয়ে বলে, ঘুমিয়ে পড়ো। ওরহান বিছানা থেকে নেমে বারান্দায় চলে যায়। নিরুপমা ওরহানের যাওয়ার পানে চেয়ে দুষ্টু হাসি দিয়ে মনে মনে বলে, এই তো দিয়েছি আগুন লাগিয়ে। নিরুপমা কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে। অন্যদিকে ওরহান বারান্দায় দাঁড়িয়ে একটার পর একটা সিগারেট টেনে যাচ্ছে। মেয়েটা বাড়িতে আসলো একদিনও হলো না, অথচ বাবা এখনই মারধর শুরু করে দিল। নীরু বেয়াদবি করলেও তো একটা কথা ছিল। ওরহান প্রায় অনেকক্ষণ বারান্দায় সময় কাটিয়ে রুমে চলে আসে। নিরুপমা এতক্ষণে ঘুমিয়ে গিয়েছে। নিরুপমার ঘুমন্ত মুখের দিকে ওরহান অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হঠাৎ ওরহানের নজর যায় নিরুপমার গালের দিকে। ওরহান মনে মনে ভাবে,
নীরুর তুলতুলে গালে একটু জোরে টাচ করলেই লাল বর্ণ ধারণ করে। যদি আজ চটটা নীরুর গালে লাগতো তাহলে ওরহান কি সেই দাগ সহ্য করতে পারত? ওরহান নিজের মনেই এই প্রশ্নের কোনো উত্তর ভেবে পায় না। ভেতরে ভেতরে প্রচণ্ড রাগ অনুভূত হয় তার। ওরহান নিরুপমার পাশে শুয়ে আনমনে ভাবতে থাকে। আচ্ছা, বাবা যে মায়ের গায়ে রোজ হাত তুলে বাবার কি খারাপ লাগে না? কই আমি তো নীরুর এত বেয়াদবির পরও এখনো পর্যন্ত ওর গায়ে একটা টোকাও দিতে পারলাম না। ওরহান আবার নিজেই নিজের সাথে দ্বিমত পোষণ করে বলে, না না, আমি পারিনি, এটা আমার ব্যর্থতা। আমাকে আরো কঠোর হতে হবে। হ্যাঁ। এভাবে দ্বিধাদ্বন্দ্ব কেটে যায় ওরহানের সারা রাত।